Assalamu alaikum friends, hope you are well. I am again back after many months making videos in this channel. একাডেমিক রাইটিং এর উপর আমি একটা ওয়ার্কশপ চালিয়েছিলাম এখানে। আমি যেখানে এখন পড়াই দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাস, সেখানকার স্টুডেন্টস ইউনিয়ন মিসবাহ ওর তত্ত্বাবধানে একটা ওয়ার্কশপ অন একাডেমিক রাইটিং ফ্রম জেনারেল টু জার্নাল এইরকম টাইটেলে একটা ওয়ার্কশপ 4টি সেশনের আমাকে চালাতে বলা হয় এবং খুব সুন্দরভাবে সফলভাবে ওটা আলহামদুলিল্লাহ শেষ করেছি। তারও আগে গত বছর অনুরূপ একটি ওয়ার্কশপ চালিয়েছিলাম। একাডেমিক রিডিং এবং রাইটিং যাওয়ার পূর্বে আমাদের জানা উচিত কোন জিনিসটা একাডেমিক, কোন জিনিসটা নন একাডেমিক। সো ইন টুডেজ ভিডিও আই উইল টেল হোয়াট ইজ একাডেমিক রাইটিং। PPT is visible to you and I am also audible. Okay, so let's start this journey to know and differentiate between academic and non-academic writing. It is the same PPT that I had presented in my workshop and I hope it will also help you to clarify the what is actually academic writing. তো সর্বপ্রথম বলি একাডেমিক রাইটিং বলতে গেলে কি বোঝায়। ওকে, একাডেমিক রাইটিং বলতে গেলে কি বোঝায় তোমরা হয়তো যা পড়েছো তার মধ্যে এসে, রিসার্চ পেপারস, জার্নাল আর্টিকেলস, থিসিস এবং ব্লগস, পার্সোনাল এসেস, শর্ট স্টোরিজ, নোভেলস এই সমস্ত কিছু পড়েছো। কিন্তু এই পুরো সব জিনিসটাকে এই দুটো ক্যাটাগরিতে ভাগ করা যাবে, একাডেমিক আর নন একাডেমিক। এরকম এসে, রিসার্চ পেপার, জার্নাল আর্টিকেলস, থিসিস এইসব জিনিস একাডেমিক ক্যাটাগরিতে পড়বে এবং ব্লগস, পার্সোনাল এসেস, সোশ্যাল মিডিয়া পোস্ট, ম্যাগাজিনস, শর্ট স্টোরি, তোমার পোয়েম, নোভেলস এসব জিনিস নন একাডেমিক সেকশনে আসবে। তো অ্যাকচুয়ালি একাডেমিক রাইটিংটা কি? একাডেমিক রাইটিং বলতে গেলে বোঝায় a formal, objective and evidence-based style of writing used in schools, colleges, universities and research institutions. তাহলে এই ডেফিনেশন থেকে আমরা একাডেমিক রাইটিং এর কিছু কি ফিচার্স এবং বিশেষ বৈশিষ্ট্য বুঝতে পারি যে একাডেমিক রাইটিং ফর্মাল হবে। ফর্মাল মানে সে একটা তার নিয়ম অনুসারে লেখা হবে, অবজেক্টিভ হবে। অবজেক্টিভ বলতে গেলে তার মধ্যে কোনো বায়াস কিংবা সাবজেক্টিভ ম্যাটার্স পাওয়া যাবে না এবং এভিডেন্স বেসড হবে, অর্থাৎ যা জিনিস লেখা হবে, উপস্থাপন করা হবে তার যথেষ্ট প্রুফ এবং দলিল থাকবে। এবং নর্মালি আমরা কমিউনিকেশনে একাডেমিক রাইটিংস ব্যবহার করি না, তাহলে কিসে কিসে ব্যবহার হবে, কখনো রিসার্চ পেপার, কখনো প্রেজেন্টেশনস কিংবা স্কুল কলেজের বিশেষ কাজে। ওকে, আর এর পারপাস সামান অন্যান্য রাইটিং এর মতন এর পারপাস সেম, নিজস্ব আইডিয়াসকে ইনফর্ম করা, তাকে অ্যানালাইজ করা কিংবা কোনো আর্গিউ করা, কোনো চিন্তা ভাবনাকে প্রকাশ করা। কিন্তু ডিফারেন্স কোথায়? এখানে লজিক এবং রিজন থাকবে। নন একাডেমিক রাইটিং এর লজিক এবং রিজন থাকতে পারে অবশ্যই, কিন্তু তা কখনো হয়তো প্রকাশ্যভাবে এভিডেন্সের সঙ্গে প্রকাশ করা হয় না। ওকে, কিন্তু একাডেমিক রাইটিং এ একটা ফর্মালিটির সঙ্গে তা প্রকাশ করা হবে। তো এই আমরা ডেফিনেশন থেকে একাডেমিক রাইটিংস এর কিছু ইম্পর্টেন্ট ফিচার্স, তো তাই আমরা এই ডেফিনেশনস থেকে একাডেমিক রাইটিং এর কিছু ফিচার্স জানতে পারি, যেরকম ফর্মাল টিউন অ্যান্ড ভোকাবুলারি, ওটা ফর্মাল হবে অবশ্যই এবং একের পর এক করে আমরা বিস্তারিত জানবো। স্ট্রাকচার্ড আর ফরম্যাট হবে, স্ট্রাকচার্ড ফরম্যাট হবে, অর্থাৎ প্রথমে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, রেফারেন্স এই সমস্ত কিছু চলে আসবে। তারপরে এভিডেন্স থাকবে। এভিডেন্স বলতে গেলে কখনো সাইটেশনস, রেফারেন্সেস, বিবলিওগ্রাফি এই সমস্ত জিনিস একাডেমিক রাইটিং এ পাওয়া যাবে। আপনারা যে কোনো একটা একাডেমিক রাইটিং খুলে দেখেন, বইয়ের শেষে হয়তো বিবলিওগ্রাফি আছে কিংবা টেক্সটের মধ্যে ইনটেক্সট সাইটেশন বলে পাওয়া যায় কিংবা ফুটনোটের হিসেবে ওখানে রেফারেন্স লেখা থাকবে। অবশ্যই থার্ড পার্সন পার্সপেক্টিভ হবে, অর্থাৎ আমি, আমার, তুমি, তোমার এইসব জিনিস থাকবে না, বরঞ্চ ইনডাইরেক্টলি অ্যাবস্ট্রাক্ট রূপে সবকিছু প্রকাশ করা হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট ফিচার অবজেক্টিভ অ্যান্ড ক্রিটিক্যাল হবে, অর্থাৎ যেহেতু পার্সোনাল মোটিভস নেই, থাকতে পারে কিন্তু পার্সোনাল ইমোশনসের হিসাবে একটা রিসার্চার কাজ করতে পারে না, তাই তাকে অবজেক্টিভ হতে হবে এবং ক্রিটিক্যাল হতে হবে। তো জাস্ট এটা একটা বিলিফ নয়, তার রাইটিংয়েও এই জিনিসটা পাওয়া যাবে, অবজেক্টিভিটি অ্যান্ড ক্রিটিক্যালিটি পাওয়া যাবে। ওকে, এক এক করে আমরা এবার সব কিছু জানবো। সো ফর্মাল টুন অ্যান্ড ভোকাবুলারি, তার আগে আমি একটা বলে দিই, আমার পিজি রিসার্চ থিসিস যেটা ছিল দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি কেরালাতে, এটা আমার টপিক ছিল পোয়েটিক্স অফ রেসিস্টেন্স ইন 20th সেঞ্চুরি কলোনিয়াল বাঙ্গাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি অন নতুনের গান অফ কাজী নজরুল ইসলাম। হোপ ইট উইল বি ভিজিবল টু ইউ অলসো। সো আমি এই ওয়ার্কশপটা একটু প্র্যাকটিক্যাল করার জন্য আমার নিজস্ব ওয়ার্ককেই এক্সাম্পলস হিসেবে ব্যবহার করেছিলাম, যাতে স্টুডেন্টসদের বুঝতে সুবিধা হয় এবং আমাকেও বোঝাতে সুবিধা হয়। তো ফর এক্সাম্পল, যেহেতু ফর্মাল টুন এবং ভোকাবুলারি হবে একটা একাডেমিক রাইটিং এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তো ফর্মাল টুন এবং ভোকাবুলারি বলতে গেলে কি বোঝায়, অর্থাৎ স্ল্যাংস থাকবে না, কন্ট্রাকশনস থাকবে না। যেরকম আই ওয়ান্ট টু গো, এটা একটা ফর্মাল স্টেটমেন্ট, তো আই তো অবশ্যই ব্যবহার হবে না একাডেমিক রাইটিং এ।
কখনো পিএইচডি থিসিসে হতে পারে, যখন অথরিটি হয়ে যায় কোনো একটা স্কলার তখন ওইসব ব্যবহার হয়, ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ ব্যবহার হয়, কিন্তু নর্মালি ব্যবহার হয় না। তবুও হ্যাঁ, হি ওয়ান্টস টু গো এর পরিবর্তে হি ওয়ানা গো বলা যাবে না, যেহেতু এটা একটা ফর্মাল ইউজ নয়, অনুরূপ ইমোশনাল ল্যাঙ্গুয়েজ থাকবে না। তো একটা আমার কন্টেন্ট হিসেবে নজরুলস পোয়েম ইজ ইম্প্যাক্টফুল অ্যান্ড effectively invokes a sense of resistance, এই লাইনটা লক্ষ্য করতে পারো, নজরুলস পোয়েম ইজ ইম্প্যাক্টফুল অ্যান্ড এফেক্টিভলি ইভোকস এ সেন্স অফ রেসিস্টেন্স, অর্থাৎ নজরুলের কবিতা প্রভাবশীল ছিল এবং যথেষ্টভাবে একটা প্রতিরোধের কি জাগরণ তৈরি করতো। তো এইটাকেই যদি আমি বলি নজরুলস পোয়েম ইজ সুপার কুল অ্যান্ড রিয়েলি মেক্স ইউ ফিল পাম্পড, ইটস নট একাডেমিক, বিকজ এটা একটা ক্যাজুয়াল কনভারসেশনের মতন হচ্ছে, ফর্মাল ওয়ার্ডসগুলো পাওয়া যাচ্ছে না, যেহেতু কুল, ওজম, গ্রেট, সুপার, দিস ওয়ার্ডস আর নট ফিট রাইট টু ইউজ ইন একাডেমিক রাইটিংস। ওর পরিবর্তে এফেক্টিভ, সিগনিফিক্যান্ট, ইম্প্যাক্টফুল এই সমস্ত শব্দ ব্যবহার করা যেতে পারে। তো ফর্মাল টিউন অ্যান্ড ভোকাবুলারিজ বলতে গেলে বোঝা গেল, আর সেন্টেন্সগুলো নর্মাল হবে, খুব ইমাজিনেটিভ নয়, এবং এক্সপ্রেসিভ হবে, ভালোভাবে যাতে বোঝা যায়, খুব ইমোশনাল হবে না, ইমাজিনেটিভ হবে না, একদম কংক্রিটও হবে না, অ্যাবস্ট্রাক্ট থাকবে, যে বুঝতে সুবিধা হয়, এবং একটু ফর্মালিটি যাতে পাওয়া যায়, ক্যাজুয়াল কনভারসেশনের মতন না হয়, কখনো এভিডেন্সের সঙ্গে সেন্টেন্স স্ট্রাকচার যাতে ঠিক হয়। তো এই ফর্মাল টিউন, ভোকাবুলারি, এই সমস্ত জিনিস চলে আসছে। নেক্সট আমাদের আর একটা জিনিস ছিল, সরি, ইউজ এভিডেন্স। ওকে, একাডেমিক রাইটিং এর আর একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তার প্রত্যেকটা ওপিনিয়ন্সে, স্টেটমেন্টসে এভিডেন্স থাকবে। আমি এই বইটা থেকে যে কখনো হয়তো কিছু লিখেছি, ফর এক্সাম্পল এটা আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছি, ওকে, তো ওইটাকে কোথা থেকে নিয়েছি আমি, কার উক্তি, এবং ওই ওপিনিয়ন আমি এখন একটা জিনিস প্রুফ করবার চেষ্টা করছি, তো কিভাবে প্রিমাইস তৈরি করতে হবে, তার জন্য ফুটনোট কিংবা ইনটেক্সট সাইটেশন, আলাদা আলাদা নিয়ম আছে, ওই হিসাবে এভিডেন্স দিতে হবে, রেফারেন্স দিতে হবে, সাইটেশনস প্রয়োজন, এবং অবশেষে এই সমস্ত বইগুলো, এই সমস্ত আমার ডিসকাশনস, পুরো ডিসকাশনস কি কি বই থেকে ভিত্তি করে আমি সব উপসংহারে এসছি বা কনক্লুশনে এসছি, তার শেষে একটা বিবলিওগ্রাফিও প্রদান করতে হবে। বিবলিওগ্রাফি আপনি যত বই রেফারেন্স করেছেন আপনার থিসিস রিলেটেড কিংবা রিসার্চ তৈরি করার জন্য সমস্ত কিছু অ্যাড করতে হয় ওতে। যেরকম আমি এখানে এক্সাম্পল দেখেছি, আই বিলিভ নজরুল ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য ব্রিটিশ, তো এখানে বলে দিলে শেষ করলে হবে না। প্রথমত তো এটা একটা ফর্মাল স্টেটমেন্ট নয়, সেন্টেন্স নয়, যেহেতু ফার্স্ট পার্সন পার্সপেক্টিভে আই বিলিভ, আপনি কোনো একটা অথরিটি নয় তো এখন, তাই আই বিলিভ বলা চলবে না, তাই এটাকে আরো ফর্মাল টোনে এনে এভিডেন্স দিয়ে এরকম ভাবে লেখা যেতে পারে, নজরুলস অ্যাঙ্গার টুয়ার্ড কলোনিয়াল রুল ইজ রিফ্লেক্টেড ইন লাইনস সাচ অ্যাজ আই অ্যাম দ্য আনআটারেবল গ্রিফ, বিদ্রোহী কবিতাতে লাইনটি আছে, বলবীর চির উন্নত মমশির, এরকম ভাবে লাইনটি আছে, খুব সুন্দর, এবং যে অবশ্যই পড়বে অবশ্যই তার মধ্যে এরকম একটা এসেন্স অফ রেসিস্টেন্স উইল বি রিফ্লেক্টেড ইন হিজ হার্ট। নেক্সট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে থার্ড পার্সন পার্সপেক্টিভ, যেরকম প্রথমে বললাম আই বিলিভ দিয়ে বলা যাবে না, কোনো অথরিটির এভিডেন্স আনতে হবে। ওকে, এখানে আমি এর আগে সেন্টেন্সে যা ব্যবহার করেছিলাম, নজরুল নিজেই একটা অথরিটি, ওর লাইন থেকেই তুলে দিয়েছিলাম, সেরকম আই থিঙ্ক দিস পোয়েম ইজ ইন্সপায়ারিং বললে এটা ফর্মাল নয়, একাডেমিক নয়, নন একাডেমিক, এটা আপনার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, তো এটাকে এইভাবে বলতে হবে, দ্য পোয়েম ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ অ্যান ইন্সপায়ারিং কল টু ন্যাশনাল আইডেন্টিটি। ওকে, তো এখানে কি হয়ে গেছে, আমি ডাইরেক্ট অ্যাক্টিভ ব্যবহার না করে প্যাসিভ ব্যবহার করেছি, তাহলে আমি নিজেকে অথরিটি তৈরি করছি না, অটোমেটিকলি এটা আমাদের যা ফুল ডিসকাশনে প্রুফ হয়ে গেছে যে নজরুলের পোয়েম ইন্সপায়ারিং এবং ন্যাশনাল আইডেন্টিটি এবং অ্যান্টি কলোনিয়াল রেসিস্টেন্স তৈরি করতে সক্ষম। Objective and critical, most important feature of an academic writing. This will be objective and critical. Objective means it will not be based on biased or self imaginations. Objective and critical bolte it will be not be personal bias or emotions, it will be based on evidences, proof, and it will be objective. Objective means that is reality. Objective এর আমি খুব সুন্দর উদাহরণ ছেলেদের বুঝিয়েছিলাম, ফর এক্সাম্পল এটা আমার থিসিসের রং, যদি আমি জিজ্ঞেস করি কভার পেজের রং, তো সবাই বলবে এলো, দিস ইজ দ্য অবজেক্টিভ অ্যান্সার। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি এর রং কি হওয়া উচিত ছিল, তখন কেউ বলবে কালো স্যার হলে ভালো হতো, কেউ বলবে হোয়াইট হলে বেশি ভালো হতো। তো এটা সাবজেক্টিভ অ্যান্সার, নিজস্ব পার্সোনাল প্রিফারেন্স অনুসারে অ্যান্সার বদলিতে পারে, কিন্তু অবজেক্টিভ যেটা সেটার অ্যান্সার হবে অ্যাজ রিয়ালিটি ইট ইজ, যেরকম তার বাস্তবতা ওইটাই হবে, তো সেরকম অবজেক্টিভ হতে হবে, একাডেমিক রাইটিং এর একটি বড় বৈশিষ্ট্য। ওকে,
সো এই সমস্ত কনক্লুশন থেকে আমরা কি আসতে পারি, যেহেতু একাডেমিক রাইটিং এর মেন ফিচার্স হচ্ছে ফর্মাল হবে, তারপরে ক্রিটিক্যাল হবে, অবজেক্টিভ হবে এবং এভিডেন্স বেসড হবে। ওকে, এই সমস্ত ফিচার্স থেকে আমরা জানতে পারি সেটা সাবজেক্টিভ হবে না, ইমাজিনেটিভ হবে না, ইমোশনালও হবে না, পার্সোনাল ওপিনিয়নও থাকবে না, বরং থার্ড পার্সন পার্সপেক্টিভ দিয়ে লেখা হবে। তাহলে এবার যদি প্রশ্ন করা হয় যে নোভেল, শর্ট স্টোরি, পোয়েট্রি, ফিকশন, নন ফিকশন এগুলো কি একাডেমিক রাইটিং হবে কি নন একাডেমিক রাইটিং হবে? তো অবশ্যই নোভেল, এটা কোনো একটা ইমাজিনেটিভ কাহিনী থাকে, কখন রিয়ালিটিকে রিফ্লেকশন করে হয়, কিন্তু তবুও এটা একাডেমিকে আসবে না, নন একাডেমিকে আসবে। শর্ট স্টোরি সিমিলারলি, পোয়েট্রিও, ফিকশন, নন ফিকশন কখনো একাডেমিক কখনো নন একাডেমিক। ওকে, যে আমার একটা থিসিসটা নন ফিকশন, যেহেতু এটা ইমাজিনেটিভ নয়, এভিডেন্স দিয়ে তৈরি, বিভিন্ন লিটারেচার রিভিউর পর প্রস্তুত করতে পেরেছি, তাই এটা নন ফিকশন। ফিকশন মিনস যেটা ইমাজিনেটিভ, এটা ইমাজিনেটিভ নয়, এটা রিয়ালিটি বেসড। ওকে, সো নন ফিকশন কি হয়, কিছু কিছু নন ফিকশন আসবে একাডেমিক ক্যাটাগরিতে আসবে, কিছু কিছু নন ফিকশন নন একাডেমিক ক্যাটাগরিতে আসবে। এবং যেসব নন একাডেমিক ক্যাটাগরিতে আসছে সেগুলো হচ্ছে অনেক বই। সো নন ফিকশন কখনো একাডেমিক ক্যাটাগরিতে আসবে, কখনো নন একাডেমিক ক্যাটাগরিতে আসবে। এবং আরও কিছু বেসিক ডিফারেন্স আমরা যা আলোচনা করলাম, এটা যদি ঠিকভাবে দেখা যায় তো খুব ভালো হবে। যেরকম একাডেমিকে কি কি যদি লক্ষ্য করেন তো ডেফিনেশন, ইয়েস, you can see, look at the definition of academic writing: a formal, objective, evidence based style used in academic settings like school, colleges and research. Non academic writing informal হবে, কখনো এক্সপ্রেসিভ হবে, কখনো ক্যাজুয়াল স্টাইলে ব্যবহার হবে, এবং ব্লগস, স্টোরিজ, কনভারসেশনস, পোয়েমস এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। একাডেমিক রাইটিং এর পারপোজ কি হবে? টু ইনফর্ম, অ্যানালাইজ অর আর্গিউ লজিক্যালি। ওকে, টু ইনফর্ম, অ্যানালাইজ অ্যান্ড আর্গিউ লজিক্যালি। বাট নন একাডেমিক্যাল পারপোজ কি হবে? কখনো এক্সপ্রেস ওপিনিয়ন্স, কাউকে ইনফর্ম করার জন্য, কিংবা কখনো এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। কিন্তু একাডেমিক রাইটিং এ এন্টারটেনমেন্ট আসবে না। অডিয়েন্স কারা হবে? আর স্পেসিফিক অডিয়েন্স থাকবে। এটা আমি পড়ে লিখেছি, এটা সবাই পড়বে না, এই রিলেটেড যারা ইন্টারেস্টেড আছে ওরাই পড়বে, এই রিলেটেড যারা কাজে আছে ওরাই পড়বে। তো স্কলার্স, টিচার্স এরা। কিন্তু নন একাডেমিক রাইটিংস জেনারেল পাবলিক হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, সোশ্যাল মিডিয়া যে কেউ হতে পারে, ওতেও কখনো অডিয়েন্স স্পেসিফিক হয়। অবশ্যই কাউকে পোয়েট্রি বেশি পছন্দ, সে পোয়েট্রি পড়বে, নোবেল বেশি পছন্দ, সে নোবেল পড়বে, সেটা একটা আলাদা ব্যাপার। তো টিউন, ওকে, একাডেমিক রাইটিং এর টিউন কেমন হবে? ফর্মাল, নিউট্রাল এবং অবজেক্টিভ, আগেই আমরা ডিসকাস করেছি। নন একাডেমিক টিউন কেমন হবে? ইনফর্মাল কখন হতে পারে, ইমোশনাল হতে পারে, সাবজেক্টিভ হতে পারে। তারপর ল্যাঙ্গুয়েজ, ইয়েস, টেকনিক্যাল, ক্লিয়ার এবং প্রিসাইজ হবে। কোনো এমন নয় যে আপনি খুব কঠোর কঠোর শব্দ ব্যবহার করেছেন যে পড়তে অসুবিধা হচ্ছে। তারপর এমন ইমাজিনেটিভ ব্যবহার করছেন যাকে এ থেকে বি ভাবতে হচ্ছে, এরকম আসবে না। সিম্পল, কিন্তু নন একাডেমিক রাইটিং এর ওয়ার্ডস হবে সিম্পল, কনভারসেশনাল, এক্সপ্রেসিভ, কখনো ইমাজিনেটিভ হবে। ওকে, তারপরে স্ট্রাকচার অর্গানাইজড হবে, ইন্ট্রোডাকশন থাকবে, বডি থাকবে, কনক্লুশন থাকবে। কিন্তু নন একাডেমিক রাইটিং এ সে লুজ হয়, কখনো ফ্লেক্সিবল হয়। ওকে, স্ট্রাকচার সবসময় স্ট্রিক্ট ভাবে ফলো হয় না। এভিডেন্স থাকবে হেভিলি সাইটেড উইথ রেফারেন্সেস একাডেমিক রাইটিং এ, কিন্তু কখনো কখনো সাইটেশন থাকতে পারে, কখনো নাও থাকতে পারে। বাই হিয়ার we conclude our this session, and inshallah next we will come with another topic related to academics, how to write academic writings and how you can write an abstract that cannot be rejected. ওকে, ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে একাডেমিক রাইটিং কিভাবে লিখতে হয় and how you can write an abstract that cannot be rejected, যা অ্যাবস্ট্রাক্ট যে কোনো একটা একাডেমিক রাইটিং এর ফার্স্ট স্টেপ।